আসসালামু আলাইকুম। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে সবার কাছে? ওয়ালাইকুম আসসালাম আন্টি। হ্যাঁ, শোনা যাচ্ছে। কি অবস্থা তোমাদের সবার? পরীক্ষা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। কমন আসছে। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের যেসব তোমাদের ফার্স্ট ইয়ারে যেই টপিকসগুলো আছে, হ্যাঁ? ফিকশন, নন ফিকশন নোভেল এগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো নিয়ে একটু হালকা পাতলা ধারণা দিব যেন তোমরা বেসিকটা বুঝে ভালো করে লিখতে পারো। ঠিক আছে? তো তার আগে বলো তোমাদের কি কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কিছু জানার আছে কিনা? আচ্ছা, কারো কোনো কিছু জিজ্ঞাসা করার না থাকলে আমরা ডিরেক্ট টপিকে ফিরি। শুনতে পাচ্ছ তোমরা? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা প্রথমেই আলোচনা করব হচ্ছে অফ স্টাডিজ নিয়ে। এটা ফ্রান্সিস বেকনের লেখা একটা প্রবন্ধ। ঠিক আছে? প্রবন্ধ মানে বোঝো তোমরা? গদ্য, ঠিক আছে? প্রবন্ধ মানে গদ্য। তো এখান থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে ফ্রান্সিস বেকনের লেখার ধরন। ঠিক আছে? এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর অফ স্টাডিজের যেসব প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে বা পুরো টপিকের ওপরে একটু বেসিক ধারণা রাখবা। যেমন এখানে বলা হয়েছে রিডিং এবং হচ্ছে স্টাডিজ সম্পর্কে, হ্যাঁ? যে স্টাডি কিভাবে করা উচিত এবং বিভিন্ন কথা বলা আছে এই ধরনের। তো আমরা প্রথমেই আলোচনা করব তার লেখার ধরন নিয়ে। এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো তার লেখার কিছু বিশেষ গুণ ছিল, তার লেখার কিছু বিশেষত্ব ছিল। যেমন তার লেখায় লাইনগুলো হতো একদম সংক্ষিপ্ত, সহজে বোধগম্য। ঠিক আছে? তোমরা কি অফ স্টাডিজ পড়েছ? খেয়াল করে দেখেছো যে তার লেখা যে লাইনগুলো আছে এগুলো খুবই ছোট ছোট, অর্থাৎ খুবই সংক্ষিপ্ত কিন্তু সহজেই বোঝা যায় লাইনগুলো। ঠিক আছে? অন্যান্য গদ্য দেখবে একটা সেন্টেন্স ২ লাইন ৩ লাইন জুড়ে এমনও আছে, হ্যাঁ? কিন্তু ফ্রান্সিস বেকনের বেশিরভাগ যেসব সেন্টেন্স আছে যেগুলো তিনি গদ্যে ব্যবহার করেছেন বেশিরভাগই সংক্ষিপ্ত, হ্যাঁ? এবং সেগুলো তোমরা চাইলে খুব সহজেই বুঝতে পারবা। তো তার লেখার আরও একটা বিশেষত হচ্ছে তার অ্যাফোরিস্টিক স্টাইল, হ্যাঁ? এটা হচ্ছে সংক্ষিপ্ত এবং গভীর যেই বিষয়বস্তু সেটাকে তুলে ধরে এবং জীবন দর্শন প্রকাশ করে। তার যেসব ছোট ছোট যেসব কোড টাইপের আছে সেগুলোই হচ্ছে তার অ্যাফোরিস্টিক স্টাইলের প্রুফ। আচ্ছা, তো তার এই লেখাগুলো লজিক এবং যুক্তি নির্ভর, যেটা অ্যাফোরিস্টিক স্টাইলের একটা ধরন। এবং আরও কিছু বিশেষ দিক আছে তার লেখাগুলো মূল্যবোধ ও নৈতিক শিক্ষা দেয়। অন্যদিকে এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল অ্যান্ড রিয়েলিস্টিক। তোমরা খেয়াল করে দেখবা অনেক এই টাইপের যে প্রবন্ধ আছে এই প্রবন্ধটা এবং ফ্রান্সিস বেকনের আরও কিছু প্রবন্ধ তোমরা পরবর্তীতে পাবে। তার লেখাগুলো খুবই সংক্ষিপ্ত এবং এগুলো অনেক গভীর মানে রাখে, হ্যাঁ? এই সব কারণে তার লেখার স্টাইলটা একটু ভিন্ন ধরনের। তাকে ইউটিলিটেরিয়ান রাইটারও বলা হয়, অর্থাৎ এমন একজন যিনি ব্যবহারিক জ্ঞান ও মূল্যবোধের গুরুত্ব দেয়। অর্থাৎ তোমরা তার প্রবন্ধে যা কিছু পাবে সেসব কিছুই হচ্ছে তার ব্যবহারিক জ্ঞান, প্র্যাকটিক্যাল লাইফে তোমরা ব্যবহার করতে পারবে। এগুলো অনেক প্র্যাকটিক্যাল অ্যান্ড রিয়েলিস্টিক, হ্যাঁ? তো আশা করছি বুঝতে পারছো তার লেখার ধরনগুলো কিভাবে কানেক্টেড। অফ স্টাডিজ নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? তোমাদের এই লেখার যে বিশেষ ধরন এগুলো জানলেই হবে এবং আমি যা কিছু সাজেস্ট করেছি তোমরা একটু সেগুলো সম্পর্কে ভালো আইডিয়া রাখলে এখান থেকে কমন পাবে। অ্যান্ড যদি তোমাদের এই টপিকে আর কোনো প্রবলেম না থাকে বা কিছু জানার না থাকে তো আমরা পরবর্তী টপিকে আগাই, কারণ আমরা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো একটু করে ডিসকাস করব। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ সম্পর্কে।
আচ্ছা, আমাদের এই যে কল রেকর্ডিং আছে এটা ইউটিউবে আপলোড হবে, কারণ তোমাদের গ্রুপের অনেকে আছে যারা অ্যাড হতে পারতেছে না, তাদের সময়ের মিলতেছে না, যার কারণে সো তারাও যেন দেখে নিতে পারে এবং ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো সেগুলো সম্পর্কে ধারণা পায় এই জন্য। তো আমরা আরও একটু ডিটেলসে আলোচনা করি বাকি টপিকগুলো নিয়ে। আশা করছি তোমাদের অফ স্টাডিজ নিয়ে কোনো প্রবলেম নাই। তো এরপরে আলোচনা করা যাক গেটিসবার্গ অ্যাড্রেস নিয়ে। এটা লিঙ্কনের একটা স্পিচ। স্পিচ বোঝো তোমরা সবাই? স্পিচ কি? কথা ক্লিয়ার আসতেছে না, একটু যদি ভালো করে বলতা। হ্যাঁ, এটা একটা ভাষণ। স্পিচ অর্থ ভাষণ। হ্যাঁ, এটা তার অনেক বিখ্যাত একটা ভাষণ। অ্যান্ড আব্রাহাম লিঙ্কন কে ছিলেন? 16তম প্রেসিডেন্ট, তাই না? 16তম প্রেসিডেন্ট, একটু চেক করে দেখতে পারো। আমরা একটু দেখি তার এই লেখাটাতে ডিটেলসে কি কি আছে। আমরা এখানে অনেক কিছু পাবো এই টপিকের মধ্যে। যেমন তিনি এই টপিকে বলছেন স্বাধীনতা ও সমান অধিকারের কথা। হ্যাঁ, তার কথা হচ্ছে অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল। প্রত্যেকটা মানুষকে সমানভাবে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা মানুষই কোথাও না কোথাও সমান। হ্যাঁ, তো এই টপিকে আমরা পাবো গৃহযুদ্ধ বা সিভিল ওয়ারের সময় দেয়া এই বক্তব্যটা। তিনি বলেন এই যুদ্ধ রাষ্ট্র গণতন্ত্রের অস্তিত্বের রক্ষা করা হচ্ছে, এই জন্য এই বক্তব্যটা তিনি দেন। এইটার ওপরে তিনি এটার গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান যে এই যুদ্ধের মাধ্যমে রাষ্ট্রকে টিকিয়ে রাখা হচ্ছে। ঠিক আছে, এই যুদ্ধটা গুরুত্বপূর্ণ, বা এই যুদ্ধের মাধ্যমে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এই নীতির জন্য এই যুদ্ধটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই রিলেটেড কিছু কথা বলেন তিনি, এবং এই স্পিচটা অনেক ফেমাস একটা স্পিচ। তো এই ভাষণে আমরা পাবো স্বাধীনতা ও সমান অধিকারের পুনরুল্লেখ পাবো আমরা। তাছাড়া গৃহযুদ্ধের মাধ্যমে জাতির একতা বজায় রাখা, প্রজাতন্ত্র, গণতন্ত্রের মূল্য প্রতিষ্ঠা, এই ধরনের বিষয়গুলো তার লেখায় আমরা পাবো। অর্থাৎ এই স্পিচটার মাধ্যমে তিনি শহীদদের শ্রদ্ধা ও ত্যাগের বিষয়ে বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্ব ও অনুপ্রেরণার বিষয়ে বলেছেন। ঠিক আছে, তো এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের জন্য। একটু বেসিক এই টপিকটা সম্পর্কে জেনে নিবে। অ্যান্ড এরপরে দেখো, আমাদের যে টপিকটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে শুটিং অ্যান এলিফ্যান্ট, যেটা জর্জ অরিয়েলের লেখা। তোমরা কম বেশি এই টপিকটা পড়েছো তো সবাই? আচ্ছা, এই টপিকটা কিসের ওপর লেখা কেউ বলতে পারবা? অর্থাৎ এই গল্পটা বা এটা তার নিজের জীবনের একটা কাহিনী, এটা কি নিয়ে লেখা, মূলত কিসের উপর ভিত্তি করে লেখা? হ্যাঁ, উপনিবেশবাদ বা ইম্পেরিয়ালিজম। তো এটার উপরে এটা লেখা ভিত্তি করে। তো এখানে আমরা অনেক কিছু দেখতে পাই। গল্প এটার মূলত যে লেখককে একটা জায়গায় পোস্টিং দেওয়া হয় এবং সেখানে তাকে একটা বিশেষ কারণে একটা হাতিকে মেরে ফেলতে হয়। এটাই এই গল্পটার মূল বিষয়, তাই না? তো দেখো, এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে হাতিটাকে মারতে কেন হয়েছিল তাকে, বা কি এমন কারণ ছিল যে সে হাতিটাকে মেরে ফেলতে বাধ্য হয়। হ্যাঁ, এইখানে আমরা বেশ কিছু থিম পাবো। যেমন দেখো, আমাদের প্রথমে যে থিমটা আসে সেটা হচ্ছে ইম্পেরিয়ালিজম বা উপনিবেশবাদ। তো তোমাদেরকে একটু বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই যে উপনিবেশবাদ বলতে তোমরা বোঝো? আশা করি তোমাদের উপনিবেশবাদ সম্পর্কে ধারণা আছে, কারণ উপনিবেশিক শাসন তোমরা অলরেডি পড়ে এসেছো, তাই না? তো উপনিবেশবাদ এক দেশের অন্য দেশের ওপরে শাসন, তাদের সামরিক বাহিনীর মাধ্যমে। এই ধরনের শাসনগুলোকে বলে ঔপনিবেশিক শাসন।
তো এখানে আমরা দেখতে পাই যে সে হাতিটাকে মেরে ফেলে, হ্যাঁ? সামান্য কিছু কারণের জন্য সে হাতিটাকে মেরে ফেলে। তো এখানে হাতিটাকে মারার তার কি প্রয়োজন ছিল? হাতিটাকে সে মারতে কেন বাধ্য হয়েছিল? কারণ তার সোসাইটির মানুষজন এসবই করে, যারা লোকাল ছিল, যারা নেটিভ ছিল, তারা এগুলো দেখতেই অভ্যস্ত। তাই তাকেও বাধ্য হয়ে মেরে ফেলতে হয়েছিল হাতিটাকে, তাই না? তো দেখো তাদের সময়ের যে সাহিবরা ছিল, সাহিব বলা হতো ওনাদেরকে, না? তো এই সাহিবরা যারা ছিল তাদের কি এমন বিষয় ছিল, তারা কেন এরকম নিজেদেরকে বানিয়ে রেখেছিলেন যে লোকাল পিপলরা তাদের কাছ থেকে এরকম আচরণ এক্সপেক্ট করে? আসল কথা হচ্ছে যে তারা ফিয়ার ক্রিয়েট করতে চাইতো, হ্যাঁ, মানুষের মধ্যে ভয় তৈরি করতে চাইতো। কারণ দেখো স্বাভাবিকভাবেই যখন উপনিবেশবাদ হয় বা তার শাসকরা আসেন, তখন তাদের থেকে নেটিভরা সংখ্যায় অনেক বেশি থাকে না? তো নেটিভরা সংখ্যায় অনেক বেশি থাকা সত্ত্বেও কেন তারা সুযোগ পায় যে লোকালদের ওপর রাজত্ব করবে? কারণ সুযোগ পায়, তারা আসলে এই সুযোগটা করে দেয়, হ্যাঁ, ভয় ক্রিয়েট করে তারা, নেটিভরা যেন ভয়ে কিছু না বলে। সাপোজ ধরো 100 জন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে একটা মানুষকে মারা হচ্ছে, হ্যাঁ, তো ওই যে মারছে ওই একজনের থেকে কিন্তু 100 জনের শক্তি অনেক বেশি, কিন্তু সেই 100 জন কখনো কেন আগায় না? এটা হচ্ছে একটা হিউম্যান সাইকোলজি। কারণ যখন ওই 100 জন মানুষ চুপ করে থাকে, কারণ তারা ভাবে যে যেই মানুষটা মার খাচ্ছে তাদের মতোই পরিস্থিতি তার হবে। এটা হচ্ছে শোষণের একটা নীতি, হ্যাঁ? এটা মানুষের মধ্যে ভয় ক্রিয়েট না করা পর্যন্ত তোমরা মানুষকে কখনোই শোষণ করতে পারবে না। তো মানুষকে যখনই তুমি কন্ট্রোলে নিতে চাবা, তখনই তোমার তাদের মধ্যে ভয় ক্রিয়েট করতে হবে, ফিয়ার ক্রিয়েট করতে হবে। এই কাজটাই করতো তৎকালীন সাহিবরা, হ্যাঁ? সেই জন্য জর্জ অরিয়েল কিছুটা প্রবলেমেই পড়েছিলেন, কারণ তিনি তো আসলে হাতিটাকে মারতে চাচ্ছিলেন না, কিন্তু সেই সময়ের পাওয়ার অ্যান্ড অথরিটির দিক থেকে দেখতে গেলে সেই অরওয়েল কি করে, সামাজিক প্রত্যাশার কারণে হাতিটাকে মারতে বাধ্য হয়। কারণ লোকালরা, নেটিভরা এসব দেখেই অভ্যস্ত। যদি তিনি হাতিটাকে না মারতেন তাহলে তার কাপুরুষতা নিয়ে প্রশ্ন উঠতো, বা তার সাহস নিয়ে, বা তিনি আদৌ একজন পারফেক্ট সাহিব কিনা, এসব নিয়ে প্রশ্ন উঠতো। যার কারণে তিনি নিজের ইগোকে হার্ট করতে চান নাই বলে হাতিটাকে মেরে ফেলে, হ্যাঁ, নিজের নৈতিকতার বিরুদ্ধে, শুধুমাত্র নিজের ইমেজ বজায় রাখতে। অন্যদিকে আমরা দেখতে পাই যে তার মধ্যে আমরা কিছু মোরাল কনফ্লিক্ট দেখতে পাই, অর্থাৎ নৈতিক দ্বন্দ্ব। সে ভাবছিল হাতিটাকে মারবে কিনা, কিন্তু তার নিজের যে ইমেজ আছে সেটাকে বজায় রাখতে, সাধারণ মানুষের মধ্যে ভয় ক্রিয়েট করার জন্য সে কি করে, অবশেষে হাতিটাকে মারতে বাধ্য হয়। এখানে আমরা কিছু পিয়ার প্রেশারও দেখতে পাই, যেমন জনতার চোখে ভীত বা সম্মানহীন মনে হওয়ার ভয়। অর্থাৎ সে ভাবতে থাকে যদি আমি এই হাতিটাকে না মারি, জনগণ আমাকে মানবে না, হ্যাঁ, তাদের কাছে আমি সম্মানহীন হয়ে যাব, বা তারা আমাকে ভীতু ভাববে। তো গ্রামের লোকদের চোখে মর্যাদা ও ক্ষমতা দেখানোর ইচ্ছায় সে হচ্ছে হাতিটাকে মারতে বাধ্য হয়। এটাকে আমরা পিয়ার প্রেশার বলতে পারি, বা সামাজিক চাপ। তো এই টপিকটা খুবই ইজি একটা টপিক মোটামুটি, এবং খুবই ইম্পর্টেন্ট। আর সাম্রাজ্যবাদ সম্পর্কে তোমরা একটু পড়ে নিবে। তো তোমরা কি এইটুকু বুঝতে পারছো এই গল্পের মূল বিষয়টা? আচ্ছা, আর এই যে গল্পটা রয়েছে এটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং হাতিটাকে কিভাবে মারা হলো, কেন হাতিটাকে মারা হয়েছিল, রাইটার কেন মারতে তাকে বাধ্য হয়েছিলেন, তো তখন তোমরা এই টাইপের জিনিসগুলো দিতে পারো, হ্যাঁ? যেমন হচ্ছে তিনি ফিয়ার ক্রিয়েট করতে চাচ্ছিলেন, পাওয়ার অ্যান্ড অথরিটি, তিনি সামাজিক প্রত্যাশার কারণে মারেন, তার মোরাল কনফ্লিক্ট ছিল কিন্তু তারপরও সে পিয়ার প্রেশারে পড়ে মারেন, বা সামাজিক চাপে। এই বিষয়গুলো তোমরা অবশ্যই কোশ্চেনে দিতে পারো। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে, আমরা আই হ্যাভ এ ড্রিমে চলে যাই। আচ্ছা, আই হ্যাভ এ ড্রিম লিখেছেন মার্টিন লুথার কিং জুনিয়র। ইনি কে ছিলেন? ইনি ছিলেন একজন আমেরিকান নাগরিক অধিকারের নেতা, ঠিক আছে? তো তার এই আই হ্যাভ এ ড্রিমের যে মূল বিষয়গুলো আমরা পাবো এখানে, সেগুলো হচ্ছে রেশিয়াল ইকুয়ালিটি, বর্ণগত সমতা, এরকম, হ্যাঁ। কারণ এখানে আমরা দেখতে পাই যে মার্টিন লুথার কিং আশা প্রকাশ করেন,
কালো সাদা মানুষ যারা আছে অর্থাৎ শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ তারা একসাথে একদিন স্বাধীনভাবে বাস করবে। তাছাড়া আমরা সিভিল রাইটসের বিষয়ে জানতে পারি এখানে। নাগরিক অধিকার, কালোদের নাগরিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয় এখানে। এছাড়াও আমরা দেখতে পাই অনেক বিষয়, যেমন ফ্রিডম অ্যান্ড জাস্টিস দেখতে পাই, স্বাধীনতা ও ন্যায় সকল মানুষের জন্য এখানে সমান করার জন্য বলা হয়। ঠিক আছে, স্বাধীনতা ও ন্যায় প্রতিষ্ঠার বিষয়ে বলেন তিনি। অন্যদিকে আমরা নন ভায়োলেন্স বা অহিংসা দেখতে পাই, শান্তিপূর্ণ পথে অধিকার আদায়ের আহ্বান তিনি জানান। তার থেকে বড় আমরা যেটা পাই, হোপ বা ড্রিম, কারণ এই টপিকটার নামই কি, আই হ্যাভ এ ড্রিম, তাই না? অর্থাৎ এখানে কবি হচ্ছেন, সরি কবি না, আমি আসলে কবি বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি, রাইটার, বা এখানে আমাদের মার্টিন লুথার কিং যিনি আছেন, তিনি ঐক্যবদ্ধ সমাজ ও সমান অধিকারের বর্ণগত বৈষম্য দূর করতে চান। এটা তার স্বপ্ন, একদিন সব মানুষ সমান হবে, হ্যাঁ, সবাই সমান অধিকার পাবে। সো এটাই হচ্ছে এই টপিকটার মূল বিষয়বস্তু। এরপরে একটু ধারণা দেয়া যাক লং ওয়াক টু ফ্রিডম, যেটা নেলসন ম্যান্ডেলার লেখা। তো তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার নেতা যিনি বর্ণবাদ বৈষম্যর বিষয়ে লড়াই করেন এবং প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট, তাই না? আচ্ছা, তো এখানে দেখো আমরা কিছু বিষয়ে আমরা মূল থিমগুলো আলোচনা করি, তাহলে আমরা একটু ভেতরের বিষয়গুলো জানতে পারবো। যেমন এখানে ফ্রিডম নিয়ে কথা বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা নিয়ে বলা হয়েছে, স্যাক্রিফাইস অ্যান্ড স্ট্রাগল সম্পর্কে বলা হয়েছে, শ্রম সংগ্রাম অ্যাক্টিভিটি এসব নিয়ে বলা হয়েছে। তো এখানে ব্যক্তিগত ত্যাগের মাধ্যমে স্বাধীনতা আসে, আসলে স্বাধীনতা কোনো সহজ বিষয় না, এই বিষয়টা বোঝানো হয়েছে যে স্বাধীনতা পাওয়া এতটা সহজ নয়, অনেক ত্যাগ করতে হয় স্বাধীনতা পাওয়ার জন্য। এখানে বলা হয়েছে ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিসের কথা, অর্থাৎ সমান অধিকার এবং ন্যায় প্রতিষ্ঠা, বর্ণবাদী শাসন থেকে মুক্তির মাধ্যমে ন্যায় ও সমতা প্রতিষ্ঠার যে বিষয়টা, এটা বলা হয়েছে এখানে। এছাড়াও বলা হয়েছে লিডারশিপ অ্যান্ড রেসপন্সিবিলিটি সম্পর্কে, বা দায়িত্বশীলভাবে দেশ পরিচালনার যে গুরুত্ব রয়েছে সেই সম্পর্কে বলা হয়েছে। স্বাধীনতা কেবল হ্যালো, কারো একজনের আওয়াজ আসতেছে। যদি তোমাদের প্রয়োজনীয় কিছু বলার না থাকে তোমরা মিউট করে রাখতে পারো, এবং যদি প্রয়োজন হয় তখন আনমিউট করে প্রশ্ন করতে পারো। তো এইখানে আমরা বুঝতে পারি এই টপিকটার অন্যতম থিম হচ্ছে দায়িত্বশীলভাবে দেশকে পরিচালনা করতে হবে, এবং স্বাধীনতা কেবল অর্জন করলে হবে না, তার সঠিক ব্যবহার ও দায়িত্ব পালন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো তোমাদের জন্য এই টপিকটাও যথেষ্ট ইম্পর্ট্যান্ট। তোমাদের নন ফিকশন থেকে মোটামুটি যে টপিকগুলো আমরা অলরেডি আলোচনা করেছি এগুলো সম্পর্কে একটু ধারণা রাখবে। এবার আমরা একটু ফিকশনের দিকে যাই। ফিকশনের মধ্যে দ্য গিফট অফ দ্য ম্যাজাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দ্য গিফট অফ দ্য ম্যাজাই তো আশা করছি তোমরা সবাই পড়েছো, তাই না? অনেক সুন্দর একটা লেখা, ও হেনরির অনেক ফেমাস একটা লেখা। হ্যাঁ, তো এই যে দ্য গিফট অফ দ্য ম্যাজাই, এইটার অন্যতম বিষয় হচ্ছে লাভ অ্যান্ড স্যাক্রিফাইস। আমরা এখানে একটা সুন্দর লাভ স্টোরি দেখতে পাই এবং তাদের একে অপরের জন্য করা স্যাক্রিফাইস দেখতে পাই। এছাড়াও এটা না একটু আয়রনিক টোনে লেখা। হ্যাঁ, যেমন একে অপরের জন্য অনেক মূল্যবান গিফট কেনে, যেগুলো তাদের অনেক মূল্যবান সম্পদের বিনিময়ে কেনে, কিন্তু যে গিফটগুলো কেনে সেটার আর কোনো প্রয়োজন থাকে না তাদের, বা সেটা ব্যবহারযোগ্য থাকে না তাদের কাছে, অপ্রয়োজনীয় হয়ে পড়ে। এখানে একটু হালকা আমরা আয়রনিক টাচ দেখতে পাই। তো যেমন আমরা দেখতে পাই যে জিম তার ঘড়িটা বেচে দেয়, বিক্রি করে দেয়, কেন হচ্ছে ডেলার জন্য একটা সুন্দর চিরুনি কেনার জন্য। তো দেখো সাধারণত এটা বংশগতভাবে পাওয়া থাকে তার, জিমের। তো
বংশগতভাবে পাওয়া জিনিস অনেকটা ইম্পর্ট্যান্ট হয়ে থাকে ছেলেদের জন্য। সো সে এই জিনিসটা স্যাক্রিফাইস করে। অন্যদিকে আমরা দেখতে পাই ডেলাকে তার চুল বিক্রি করে দেয় তার হাজবেন্ডের জন্য গিফট কেনার জন্য। সো চুল মেয়েদের কাছে অনেক ভ্যালুয়েবল থাকে এবং এটা তাদের নিজস্ব সম্পদ হয়ে থাকে, সৌন্দর্যের প্রতীক হয়ে থাকে। সো দুজনই তাদের কাছে থাকার সব থেকে সর্বোচ্চ সুন্দর মূল্যবান জিনিসগুলো বিক্রি করে দেয় অন্যকে খুশি করার জন্য। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাই হচ্ছে জেনারেসিটি অর্থাৎ উদারতা এবং সেলফলেসনেস নিঃস্বার্থতা দেখতে পাই আমরা। হ্যাঁ, ভ্যালু অফ লাভ ওভার ম্যাটেরিয়ালিজম বলতে পারো, অর্থাৎ যেই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলো আছে তার থেকেও ভালোবাসার গুরুত্বপূর্ণ অনেক বেশি। এই গল্পটা আমাদের এসবই বোঝায়। তো এই গল্পটা অনেক ছোট্ট এবং সুন্দর। এই গল্প নিয়ে কি তোমাদের কোনো প্রশ্ন আছে? না আপনি এটা তেমন কোনো প্রশ্ন করার কথা না। হ্যাঁ, গল্পটা অনেক ছোট এবং ইজি। আশা করছি তোমরা সবাই পড়েছো। এবার আমরা একটু দ্য গার্ডেন পার্টি নিয়ে আলোচনা করি, ছোট্ট করে সংক্ষিপ্ত করে। এটাও অনেক ইম্পর্ট্যান্ট। দেখো, এটা ক্যাথরিন ম্যাnsফিল্ডের একটা লেখা। তো এখানে আমরা সবার প্রথমে যেটা দেখতে পাই ক্লাস কনসিয়াসনেস। এখানে আমরা একটা হচ্ছে আপার ক্লাস দেখতে পাই, অর্থাৎ উচ্চবিত্ত শ্রেণী, অন্যদিকে আমরা দেখতে পাই নিম্নবিত্ত শ্রেণী, তাই না? তাদের লাইফস্টাইল। তো এখানে আমরা পুরো গল্পটাই এরকমটা দেখতে পাই যে উচ্চ শ্রেণীর মানুষদের জীবনযাপন কেমন হয়, তারা অন্যদের দুঃখ কষ্ট নিয়ে কি ফিল করে, এসব দেখতে পাই। অন্যদিকে লাইফ অ্যান্ড ডেথ একটা বিষয় দেখানো হয়েছে, জীবনে খুশি এবং দুঃখ একসাথে দেখানো হয়েছে। পাশের বাসায় যখন আনন্দ হচ্ছে তখন অন্য বাসায় একটা ডেথ বডি পড়ে আছে বা একজন মারা গেছে। সো এই গল্পটাতে আমরা জীবনের খুশি এবং দুঃখ একসাথে দেখতে পাই। এছাড়াও আমরা দেখতে পাই ইনোসেন্স অ্যান্ড অ্যাওয়ারনেস। যেই লরা ছিল তার শিশু সুলভ যে ইনোসেন্স আছে, অর্থাৎ সে একটা ছোট বাচ্চা, খুব একটা বয়স নয় যার, সে বোঝে না ভালো করে যে কি করা উচিত ওই সময়টাতে। সে বলে আমরা কি পার্টিটা বন্ধ করতে পারি না, পাশে একজন মারা গেছে, বা সে এটা নিয়ে ইমোশনাল হয়ে পড়ে। হ্যাঁ, প্রথম দিকে আমরা দেখতে পাই। কিন্তু বাস্তবতা চিত্রটা অনেক ভিন্ন। বড় হওয়ার সাথে সাথে তোমরা যারা বড়রা আছো তারা বুঝতে পারবে হয়তো যে যারা হচ্ছে উচ্চবিত্ত শ্রেণী আছে তাদের জন্য এরকম একটা হঠাৎ করে পার্টি ক্যান্সেল করা তাদের আভিজাত্যের বাইরে পড়ে, এবং এসব ছোটখাটো ব্যাপার, কারো মৃত্যু, এসব তাদের কাছে ম্যাটার করে না। হ্যাঁ, এই সাথে যখন হচ্ছে আবার সে হ্যাট পরে, লড়ার একটা হ্যাটের কাহিনী আছে, তার মা তাকে একটা গিফট করে, এবং এরপরে আমরা দেখতে পাই যে কিছুক্ষণের জন্য সে অনেক খুশি হয়ে যায় বা এই মৃত মানুষের কাহিনীটা কিছুক্ষণের জন্য ভুলে যায়। এটা আসলে বাচ্চার ইনোসেন্স দেখায়, অর্থাৎ এখানে জীবনের বাস্তবতা দেখানো হয়েছে। অন্যদিকে হিউম্যান ইম্প্যাথি দেখতে পাই আমরা, দেখায় যে আনন্দের মাঝে অন্যের দুঃখকে অনুভব করা যায়, এটা একটা মানবিক গুণ। এছাড়াও আমরা দেখতে পাই হচ্ছে সামাজিক ভণ্ডামি, যেখানে ধনী পরিবারের উচ্চ সামাজিক মর্যাদা রক্ষা করা ও পার্টির আয়োজন করে শুধুমাত্র মানদণ্ডের জন্য। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা দেখতে পাই, অর্থাৎ দু ধরনের শ্রেণীরই কীরকমভাবে তাদের লাইফস্টাইল বা অন্যের দুঃখে কার কীরকম কী আসে যায়, এই বিষয়গুলো আমরা দেখতে পাই। হ্যাঁ, এরপরেও দুটো গল্পর মোটামুটি কাছাকাছি কাহিনী, যেমন অ্যারাবি এবং গেমস অ্যাট টুয়েলাইট, এই দুইটা গল্পের কিন্তু মোটামুটি কাহিনী একটু সেম বা কাছাকাছি ধরনের। আমরা একটু হালকা করে আলোচনা করি। দেখো, তোমরা হয়তো তোমাদের জীবনে কখনো না কখনো কোনো বোকা বোকা কাজ নিশ্চয়ই করেছো। হ্যাঁ, যেটা বাস্তবে একদম মিনিংলেস, বা সমাজের কোনো কঠিন নির্মম রূপকে প্রথমবার বুঝতে শিখছো। হ্যালো, আমি কথাটা বুঝতে পারি না, একটু রিপিট করেন। আপনার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি কন্টিনিউ করতেছি। যদি আপনার কোনো প্রবলেম থাকে বা আপনার আওয়াজ যেহেতু আসতেছে না, আপনি পরে আমাকে ইনবক্সে কোয়েশ্চেন করতে পারেন, সমস্যা নাই।
তো এই বিষয়গুলো দেখো, যে বিষয়ে কথা হচ্ছে যে আমরা আমাদের লাইফে কখনো না কখনো এমন কোনো কাজ করে ফেলি, হ্যাঁ? বিশেষ করে ছোটবেলার দিকে যে কাজগুলো আমাদের কাছে তখন মনে হয় যে আমরা অনেক আ ভালো কাজ করতেছি, অনেক মহৎ কাজ করতেছি। কিন্তু একটা সময়ের পর আমাদের মনে হয় কাজগুলো আসলে মিনিংলেস ছিল। কি বোকা, বোকা কাজটাই না আমরা করছি, হ্যাঁ? এই যে এই মুহূর্তটা অর্থাৎ ইনোসেন্স থেকে যে একটা মানুষ ম্যাচিউর হয়ে যায়, অর্থাৎ সে বুঝতে শেখে যে কাজটা আসলে মিনিংলেস ছিল, এই পর্যায়টা আসলে খুবই স্পেশাল হয়। তোমরা যারা ফেস করছো সবাই কম বেশি জানবা। তো এই বিষয় দুটাকেই এখানে স্পেশাল করে দেখানো হয়েছে বা এই বিষয় দুটাকেই বোঝানো হয়েছে। যেমন আমরা লার্নিং গ্রিফ কবিতায় পড়েছিলাম যে প্রথমবার কবি বুঝতে শেখে কিভাবে দুঃখ অনুভব করতে শেখে, দুঃখ কিভাবে পেতে হয় এবং সেটাকে কিভাবে দূর করা যায়, সব নতুন জিনিস শেখে। ঠিক এই দুটা গল্পেও একই জিনিস, যে আসলে আমাদের এক্সপেকটেশন বা আমরা যেগুলো করছি সেগুলোর একসময় আমাদের কাছে মিনিংলেস লাগতে শুরু করে বা মনে হয় আমরা এই কাজটা করছি একদম বোকাদের মতো কাজ। এই যে এই বোধটা তোমার মধ্যে উদয় হয় যে এই কাজটার কোনো গুরুত্বই ছিল না বা আমার না করলেও কোনো সমস্যা ছিল না, আমি কেন এত কষ্ট করতে গেলাম একটা ইউজলেস জিনিসের জন্য। এই যে তোমার মধ্যে এই বোধ উদয়টা হবে, এটাই হচ্ছে সেই ফিলিংসটা নিয়ে লেখা, হ্যাঁ? এই দুটা গল্পই, অ্যারাবি এবং গেমস অ্যাট টুয়েলাইট। এবার আমাদের আছে হচ্ছে ক্যাট ইন দ্য রেইন, যেটা আর্নেস্ট হেমিংওয়ের লেখা। তো গল্পটা আশা করি সবাই তোমরা পড়েছো। এই গল্পটার একটা ডিপ মিনিং আছে। এখানে আমরা লনলিনেস দেখতে পাই, এখানে আমরা দেখতে পাই ডিজায়ার ফর কেয়ার অ্যান্ড অ্যাফেকশন, অর্থাৎ একজন অনেক বেশি কেয়ার চাচ্ছে বা চাচ্ছে কেউ তার প্রতি অনুভূতি দেখাক বা সে একটু যত্ন পেতে চায়। অন্যদিকে আমরা জেন্ডার রোলস দেখতে পাই, যেমন মেয়েদের এক্সপেকটেশন, হ্যাঁ, এবং তার সীমাবদ্ধতা এবং নারীর সামাজিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলে আসলে এই গল্পটা। অন্যদিকে এখানে আমরা অনেক সিম্বলিজম দেখতে পাই, যেমন বেড়াল হচ্ছে যত্ন ও স্নেহের প্রতীক, সে তার জীবনে একটা বেড়ালের অভাব বোধ করছে, আসলে সে তার জীবনে যত্ন এবং স্নেহ এগুলোর অভাব বোধ করছে। অন্যদিকে বৃষ্টি হচ্ছে একাকিত্ব এবং বিষণ্ণতার প্রতীক। এই জিনিসগুলো খুবই মিনিংফুল একটা ওয়েতে লেখা। আসলে সে চাচ্ছে একটু অ্যাটেনশন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার হাজব্যান্ড তাকে সেই অ্যাটেনশনটুকু দিচ্ছে না এবং কিছু মিনিংলেস কাজেই সে বসে আছে বলা যেতে পারে। অ্যান্ড এই জিনিসটা লং টাইম ধরে হয়ে আসছে এবং তারপরে এই যে আমাদের গল্পের যে মহিলাটা থাকে, এর যা মনের অবস্থা থাকে এবং সামাজিক অবস্থান, সেই সময়ে মেয়েদের পরিস্থিতি অবস্থান এসব নিয়েই লেখা এই গল্পটা, হ্যাঁ? সে একটু যত্ন পেতে পারতো বা সে চাচ্ছিল একটু অ্যাটেনশন, একটু কেয়ার, যেরকমটা একটা স্বাভাবিক মানুষ চায়। এরকমটাই ছিল তাদের সম্পর্ক। আমেরিকান দম্পতির সম্পর্ক কেমন ছিল, এটা হচ্ছে এই গল্পের অন্যতম একটা কোয়েশ্চেন, যেটা বারবার ঘুরে ফিরে রিপিট হয়, খুবই কমন একটা কোয়েশ্চেন। এরপরে আমরা আলোচনা করব শেষের দিকে, আমরা সাইলাস মার্নার নিয়ে একটু আলোচনা করে গল্পটা মানে আমাদের কলটা আজকের মতো শেষ করে দিব, যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে। খুব একটা বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না তোমাদের। তো সাইলাস মার্নার হলো এমন একটা টপিক যেখান থেকে তোমাদের একটা প্রশ্ন অবশ্যই থাকবে। তো এটা জর্জ ইলিয়টের লেখা। আমরা এখানে কিছু বিশেষ বিশেষ থিম দেখতে পাই, আমরা কিছু জিনিস দেখতে পাই। তো আমরা থিমগুলো নিয়ে একটু শর্টকাটে আলোচনা করব। যেমন আমরা দেখতে পাই হচ্ছে আইসোলেশন, মার্নার একা থাকেন। গল্পে দেখানো হয় যে কীভাবে সামাজিক সম্প্রদায়ের সাথে সম্পর্ক স্থাপন তার জীবনকে বদলে দিয়েছিল, এই বিষয়টা দেখাইছে। অন্যদিকে গ্রিড, ম্যাটেরিয়ালিজম এসব দেখানো হয়েছে। গল্পে দেখানো হয়েছে মানবিক সম্পর্ক কীভাবে বস্তুবাদের চেয়ে বেশি মূল্যবান হয়ে থাকে। অন্যদিকে আমরা ট্রান্সফরমেশন দেখতে পাই এই গল্পে। এপি আসার পর থেকে তার বাবার জীবনের পরিবর্তন শুরু হয়, অর্থাৎ সাইলাসের জীবনে। এখানে হচ্ছে দেখায় ভালোবাসা ও দয়া মানুষের চরিত্রকে কিভাবে পরিবর্তন করতে শুরু করে, এই বিষয়টা দেখায়। অন্যদিকে আমরা প্যারেন্টহুড অ্যান্ড ফ্যামিলি এই বিষয়টা দেখতে পাই, যেমন এপি আসার পর থেকে সাইলাস প্রকৃত পরিবার ও দায়িত্ববোধ কি সেটা বুঝতে থাকে, তার আগে পর্যন্ত সে আইসোলেটেড থাকে। সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সাইলাস মার্নার এই গল্পটাতে। তো আশা করছি তোমাদের মোটামুটি শর্ট ক্লাসটা বুঝতে পেরেছো তোমরা। আর যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাও। কারো কি কোনো বিষয়ে প্রশ্ন আছে?
আপনি সাজেস্ট মানে কোন কোন টপিকগুলো আসলে পড়লে প্রশ্ন কমন আসার চান্স বেশি আসলে? এই টপিকগুলো আমি অলরেডি পিডিএফ এ দিয়ে রাখছি, একটু চেক করে দেখেন। পিডিএফ এ অ্যান্সার সহ সবকিছু দেয়া আছে। মানে চেক করবো আসলে। হ্যাঁ, যেগুলো দেয়া আছে ওগুলোর মধ্যে থেকে আসবে আশা করা যায়। আমার একটা প্রশ্ন ছিল যে আপু, কি যে পিডিএফ এর যে প্রশ্নগুলো এগুলো পড়লে কি কমন আসবে নাকি আর এক্সট্রা কিছু করতে হবে? না, এক্সট্রা কিছু পড়ার প্রয়োজন নাই। আমি মোটামুটি 3টা পিডিএফ দিছি। প্রথম 3টা না, সরি 2টা। হ্যাঁ, প্রথমে আমরা যে পিডিএফটা দিছি সেটাতে মেইন যে টপিকগুলো আছে, যারা একটু শর্টকাট পড়তে চায়, অর্থাৎ যাদের শুধু পাস মার্ক থাকলেই এনাফ তাদের জন্য, এবং পরে কিছু এক্সট্রা অ্যাড করা হয়েছে। সো যদি এক্সট্রা প্লাস ওই মেইনটা পড়ো তাহলে তোমরা ফুল মার্কসের আনসার আশা করা যায় ওখান থেকে করে আসতে পারবা। তারপরও আমার আজকে ক্লাস নিয়ে একটু ডিসকাস করার কারণ কারণ হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, একটু কঠিন করতেছে, প্রশ্নের ধরন ইউনিক হচ্ছে এবং প্রশ্ন ঘুরায় ঘুরায় দিচ্ছে। পার্ট বি এর প্রশ্ন সিতে আসতেছে, সি এর প্রশ্ন বিতে দিয়ে দিচ্ছে, এরকম কিছু জিনিস আমরা লক্ষ্য করতেছি। তাই মেইন টপিকগুলো সম্পর্কে তোমাদেরকে একটু আলোচনা আজকে করার জন্যই এই ক্লাসটা অ্যারেঞ্জ করেছি, যেন একটু হলেও লিখতে পারো। আর মোটামুটি যেগুলো পিডিএফে আছে সেখান থেকেই প্রশ্ন আসবে এবং তোমরা আশা করা যায় কমন পাবে সেখান থেকে। তারপরেও যদি বাই এনি চান্স না পাও তাহলে আশা করি আজকের এই ক্লাসটা থেকে তোমরা উপকৃত হবে, এই জন্যই বিশেষ করে এটার অ্যারেঞ্জমেন্ট করা। অ্যান্ড প্রশ্ন যেগুলো তোমরা অনেকেই বলতেছো প্রশ্ন কয় পৃষ্ঠা লিখবা, তো এই বিষয়গুলো নিয়ে আমি আগেও কথা বলেছি। পার্ট বি তোমরা 2 পৃষ্ঠার কম তো কখনোই লিখবা না, এটা একদমই মার্ক খুবই কম দিবে। মিনিমাম 2 পৃষ্ঠা রাখার চেষ্টা করবে, আর পার্ট সি মিনিমাম 3 পৃষ্ঠা রাখার চেষ্টা করবে। হ্যাঁ, এর ওপরে যদি তোমরা তোমাদের টাইম অনুযায়ী যতটুকু লিখতে পারো। আর কি কেউ কিছু বলবে? আর আমি যেই স্টোরিগুলো আজকে আলোচনা করছি আমি কিন্তু সবগুলো টপিক থেকে আইডিয়া দেই নাই, আমি কিছু কিছু টপিক থেকে আইডিয়া দিছি। এই টপিকগুলোই তোমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড এই টপিকগুলো থেকেই প্রশ্ন হবে। তোমরা একটু পার্ট সি এর জন্য এই টপিকগুলো ভালো করে পড়বা, ঠিক আছে? তো যেহেতু তোমাদের পরীক্ষা বেশি একটা সময়ের না নেই, আমরা ক্লাসটা শেষ করি এখানে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে করতে পারো, না হলে আমরা ক্লাসটা শেষ করে দিব। কোনো প্রশ্ন আছে কি? আমার কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শেষ করছি এখানেই। যদি কারো এরপরও কোনো প্রশ্ন থাকে তোমরা ইনবক্সে করে রাখতে পারো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।